অফিসিয়ালি আপনি একজনকেও দেখাতে পারবেন না যিনি বিজেপির ঝান্ডা ধরেছেন অফিসিয়ালি। আমি কিন্তু আবারও বলছি, যেটা প্রায়শই তৃণমূলে দেখা যেত, সকালে যে সিপিএম বা কংগ্রেসের এমএলএ বিকালবেলায় মেট্রোপলিটনে এসে বা তৃণমূল ভবনে এসে তৃণমূলের ঝান্ডা ধরে বলছেন যে ওই দলে টিকতে পারছিলাম না, দম বন্ধ হয়ে আসছিল, কাজ করতে পারছিলাম না, তাই তৃণমূলে জয়েন করলাম। এরকম সিন কিন্তু এখনো পশ্চিমবঙ্গে দেখা যায়নি। বিজেপির অন্দরে ফাটল। তৃণমূল থেকে আসা নেতাদের ভিড়ে দলের আদর্শ কোথায় যাচ্ছে, এই প্রশ্নেই সরগরম রাজ্য রাজনীতি। ডোমকলে দলবদল, স্ক্রিনিং কমিটির ভূমিকা, নতুনদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কামারহাটি থেকে পুরসভা দখল থেকে শুরু করে ইডি সিবিআই এর তদন্ত, এই নিয়ে কথা বললেন রাজনৈতিক বিশ্লেষক পার্থ মুখোপাধ্যায়। বিজেপির সমস্ত লেভেলে দেখা যাচ্ছে তৃণমূল ঢুকে পড়েছে। দমকলে টিএমসি লিডাররা ঢুকে পড়েছে বিজেপিতে। মুর্শিদাবাদে ব্লক যুব সভাপতি সঞ্জয় হালদারকে দেখা গেছে বিজেপির লিডার তাকে আশীর্বাদ করছে ক্যামেরার সামনে। টিএমসি লিডার দিলীপ দাস সব রকম টিএমসি পোস্ট থেকে রিজাইন করেছে এবং তাকে ফটো নিতে দেখা গেছে বিজেপির একজন নামকরা মন্ত্রীর সাথে। এরকম আরো অনেক এক্সাম্পল আছে। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই কি হচ্ছে পার্থদা, কারণ বিজেপি নির্বাচনের আগে বা পরে খুবই স্পষ্টভাবে বলেছিল তৃণমূলে কেউ কারোর জন্য কোনো জায়গায় কোনো স্তরে কারোর জন্য বিজেপির দরজা খোলা নেই। সেখান থেকে আজকে আমরা এগুলো দেখুন, আপনাকে প্রথমে বলাটা ভালো যে বিষয়টা প্রথমে পরিষ্কার করে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি যেটা বলেছিলেন যে একটা কথা মাথায় রাখতে হবে যে নেতার চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এটা উনি সেই সময় বলেছেন যখন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ জিগবারগাই তারা যখন রাজ্যসভা সাংসদ পদ ছেড়ে দিয়ে বিজেপি যোগ দিলেন এবং সেই রাতেই তারা বিজেপির প্রার্থী হয়ে গেলেন এবং আজকে তারা শপথও নিয়ে নিয়েছেন রাজ্যসভায়। ফলে এটা একটা স্ট্র্যাটেজি ছিল সেটা, এবং তারা কিন্তু ঠিক সেই সময় পদত্যাগ করেছেন যখন তাদের করা দরকার ছিল, মানে তারা ওয়েট অ্যান্ড সি করেননি, দেখবো এসব কিছু করেন। ফলে বিজেপির একটা বলার জায়গা খোলা রেখেইছে, কিন্তু নীতিগতভাবে এবং আজ পর্যন্ত অফিসিয়ালি আপনি একজনকেও দেখাতে পারবেন না যিনি বিজেপির ঝান্ডা ধরেছেন অফিসিয়ালি। আমি কিন্তু আবারও বলছি, যেটা প্রায়শই তৃণমূলে দেখা যেত, সকালে যে সিপিএম বা কংগ্রেসের এমএলএ বিকালবেলায় মেট্রোপলিটনে এসে বা তৃণমূল ভবনে এসে তৃণমূলের ঝান্ডা ধরে বলছেন যে ওই দলে টিকতে পারছিলাম না, দম বন্ধ হয়ে আসছিল, কাজ করতে পারছিলাম না, তাই তৃণমূলে জয়েন করলাম। এরকম সিন কিন্তু এখনো পশ্চিমবঙ্গে দেখা যায়নি এবং অদূর ভবিষ্যতে দেখা যাবে এমন সম্ভাবনাও কিন্তু নেই। কেন নেই? কারণ বিজেপি নিজের ভাবমূর্তি নিয়ে খুবই কনসার্ন। তারা জানেন যে এই জাতীয় তৃণমূল যাদের সম্পর্কে আপনি বলছেন, তাদের সম্বন্ধে লোকের মধ্যে একটা ভয়, ভীতি, ঘৃণা, হিংসা এখনো রয়েছে এবং আদপেই সেটা তারা যোগ্য, কারণ তারা কিছু খারাপ কাজ করেছিল বলেই তো মানুষের মধ্যে এত ঘৃণা, রাগ, দেশ জন্মে আছে। ফলে এই যে আপনি কয়েকটা সামান্য জেলা স্তরে, ব্লক স্তরে, মহকুমা স্তরে কথা বলছেন, মানে কি এগুলো মানুষের চোখে দৃষ্টি আকর্ষণ করছে, তাহলে কি বিজেপি তৃণমূলের মতো হয়ে যাচ্ছে? আদপে তা আসলে এই লোকগুলো সুবিধাবাদ। আমি যেরকম প্রশ্ন বললাম আপনাকে, জেলা স্তরে এই স্তরে লোকেদেরকে দেখা যাচ্ছে বিজেপি নেতাদের সাথে, এবং আপনি বললেন যে ক্যামেরাম্যান ভাড়া করে ছবি তোলা হচ্ছে। আমি একটু যদি পিছিয়ে যাই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেবের গাল দিচ্ছে বা ঋতুব্রত ব্যানার্জির কাঁধে হাত রেখে খুবই সুন্দর এবং বন্ধুর মতন কথা বলছে, মালা রায় নমস্কারে দু হাত ধরে নমস্কার করছে এবং সেটাকে আমরা শুনি বলা হচ্ছে সৌজন্যতামূলক রাজনীতি। এটা সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি। আজকে যদি আপনি একটা ভুল করছেন কেন, যে এরা সবাই তো এখনকার যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্ব পরিচিত, একসঙ্গে দল করতেন, তাদের নেতাও ছিলেন বা শুভেন্দু অধিকারী নেত্রীও ছিলেন, এমনও হতো।
মালা রায়কে সবাই দিদি বলে, সবাই দীর্ঘদিন ধরে আমার কর্পোরেশন থেকে শুরু করে এমপি পর্যন্ত মালা রায় আছেন। দে পপুলার লিডার এবং পপুলার সুপারস্টার একটা, এবং পাশাপাশি যদি আপনি অন্য যারা কথা বলছেন তারা প্রত্যেকে রাজ্য রাজনীতিতে বটেই পরিচিত জন। এখন দেখা হলে সৌজন্য সাক্ষাৎ করবেন, আমি একজন সিনিয়র লোক, তিনি যদি আমার বিরোধী পক্ষ হন বা তিনি যদি সম্মানীয় ব্যক্তি হন, তাকে প্রণাম করবো না, আমি তাকে শুভেচ্ছা আর হাত জোর করবো না, এতে অন্যায়টা কি আছে? আর মুখ্যমন্ত্রী তিনি বাংলার মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি বিজেপির মুখ্যমন্ত্রী নন। তিনি কেন একজন বাংলার সাংসদকে উইশ করবেন না? না করলে তো সেটা অসৌজন্য হতো। আর যদি দেবকে আমি রিকগনাইজ না করি কোন এক সভা মঞ্চে পাশাপাশি বসে, সে তো অসৌজন্যতা হবে। দেব তো তার নিজের জায়গাতে তো সেরা, একটা প্রডিউসার বলুন, অ্যাক্টর বলুন, তো সেরা তো বটে, সে অ্যাচিভ করেছে। তৃণমূল সাংসদ তো তার পরে, এবার তাকে আমি উইশ করবো না? আর দেব যদি আমার বয়সে ছোট, তার গাল টিপলে কি গাল টিপে? মালা ঠিক একই হয়, মালা রায় তিনি বয়সে বড়, তার পা ছুঁয়ে প্রণাম করলে বা তাকে হাত জোর করে কোনো অসৌজন্যতা তো হয় না। আমাদের তো পারিবারিক শিক্ষা সেটাই দেয়। কিন্তু পার্থদা আমাকে একটু বলুন, আজকে যে সরকার গঠন করতে পেরেছে বিজেপি বাংলায়, তার জন্য একদম লোয়ার লেভেল, গ্রাসরুট লেভেলে ব্যাপক সংখ্যায় কর্মকর্তারা কাজ করেছে এবং প্রচুর কাজ করেছে, প্রচুর ঘাম ঝরিয়েছে। শুধু কর্মকর্তারা না, প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার্স, ইনফ্লুয়েন্সার্স, তারা মার খেয়েছে। কেন? কারণ বিজেপির কথা বলেছে এবং তাদের সবাইকে বলা হয়েছে বিজেপির দালাল। এগুলো তারা সব 4 বছর 3 বছর 4 বছর ধরে সহ্য করেছে। এই সব কিছু সহ্য করার পর তারপর বিজেপি একটা স্ক্রিনিং কমিটিও বানায় যে কে বিজেপিতে ঢুকবে আর কে ঢুকবে না। এর পরেও আমরা কোথাও না কোথাও বিজেপিকে তৃণমূলকরণ হতে দেখতে পাচ্ছি ধীরে ধীরে। আপনার না, এই আশঙ্কাটা অনেকের মধ্যে আছে। দেখুন, এই আশঙ্কার কথাটা বারবার বলাও হচ্ছে, বিভিন্ন মিডিয়াতে বলা হচ্ছে, বিভিন্ন প্ল্যাটফর্মে বলা হচ্ছে, যেমন আপনি প্রশ্নটা করছেন যে বিজেপি তৃণমূলীকরণ, কিন্তু এখনো পর্যন্ত এমন কোনো ইন্ডিকেশন মেলেনি আমার মতে। যে তিনজনের কথা বলা হচ্ছে, সুখেন্দু শেখর রায় বা সুস্মিতা দেব বা প্রকাশ সিকবার এইকের মতো যে কথা বলা হচ্ছে, সেগুলো তো আমি যথাযোগ্য ভাবেই দেখতে পাচ্ছি। হয়তো আগামী 2-3 দিনের মধ্যে বা 2-4 সপ্তাহের মধ্যে এরকম আরো কয়েকজন তারা বিজেপিতে আসতে পারেন বলে একটা ইঙ্গিত মিলছে। তারা সাংসদ হতে পারেন, তারা বিধায়ক লেভেলে হতে পারেন। কিন্তু যেটা মাথায় রাখতে হবে যে বিজেপি পার্টিটার কাঠামো আর তৃণমূলের কাঠামো এক নয়। রেজিমেন্টেড পার্টি বলতে আপনি যেটা বোঝেন, যেটা আপনার বামেদের সম্পর্কে বলা হতো রেজিমেন্টেড পার্টি, তার সঙ্গে কিন্তু বিজেপির মিল আছে। আপনি হিসাব করে দেখেন, ভোট সংখ্যার বিচারে বা প্রাপ্য ভোটের বিচারে 2021-এ কিন্তু বিজেপি তৃণমূলকে ছুঁয়ে ফেলেছিল, প্রায় ছুঁয়ে ফেলেছিল। আপনি আসন বিচারে পাবেন, কিন্তু প্রাপ্ত ভোটের বিচারে বিজেপি প্রায় ছুঁয়ে ফেলেছিল। সেই সময় ইঙ্গিত ছিল যে আপনি বিজেপি এবার কিন্তু শক্তিশালী বড় হিসেবে আসছে, এরা ক্ষমতায় আসছে, যাচ্ছে বা যেতে পারে। তার সঙ্গে সঙ্গে নীরবে যে আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যকর্তা যেভাবে নীরবে কাজ করে যাচ্ছিলেন, এবং সেই সময় সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা হচ্ছিল জনমত গঠনের জন্য, সেটা যদি তৃণমূল না বুঝে থাকে, তারা তৃণমূলকে অন্ধ বলতে হবে। তৃণমূল বুঝতে পারেনি বা তৃণমূল বুঝতে চায়নি, হতে পারে। এবার সেখান থেকে কিছু লোক সবসময় থাকে সুবিধাবাদ, তারা ক্ষমতা ছাড়া বাঁচতে পারে না, মাছের মতো জল ছাড়া বাঁচতে পারে না, এরা ক্ষমতা ছাড়া বাঁচতে পারে না। ফলে এরা চেষ্টাই করবে দাঁড়া ধরতে, এবং সে দাঁড়াদের বিজেপির মধ্যে যারা আছেন সবাই যে খুব 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 বেশি ভালো এমন তো নয়। খুব ক্লিয়ারলি বলেছে যে আমরা যদি কাউকে নিয়েও বিজেপিতে, সেটা টিএমসি শীর্ষ নেতাদের মধ্যে থেকে হবে, নিম্ন স্তরের নেতাদের মধ্যে থেকে হবে না বা কর্মকর্তাদের মধ্যে থেকে হবে না। এটা কি পসিবল যে এইভাবে লিডার্সদের, টিএমসির নেতাদের মধ্যে বিভক্ত তৈরি করে বলা যে শীর্ষ নেতাদের নেওয়া হবে এবং নিচু স্তরের কাউকে নেওয়া হবে না? না, এইখানটা আমি আপনার সঙ্গে একমত নই।
কারণ শ্রমিক ভট্টাচার্য কোথাও বলেননি যে তৃণমূলের শীর্ষ পর্যায়ের নেতাদের নিতে হবে বা নেওয়া হবে। তাহলে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে যাওয়া উচিত তৃণমূল থেকে বিজেপিতে। তা তো হচ্ছে না। মমতা ব্যানার্জি কি বিজেপিতে যাবেন এমন সম্ভাবনা আপনার মনে হচ্ছে? সেটা কখনো উনি বলেননি। উনি কখনোই ক্যাটেগরিক্যালি বলেননি তৃণমূলের শীর্ষ। আসলে যেটা বলতে চেয়েছিলেন, যাদের নাম চাকরি কেলেঙ্কারিতে যুক্ত নয়, যাদের নামে কখনো টাকা নেওয়ার কথা শোনা যায়নি, যাদের নামের পরে মানুষ কিছু বিশেষণ ব্যবহার করেন, এমন লোক যদি না থাকে তবে তার কথা বিজেপি ভাবতে পারে। অর্থাৎ দুর্নীতি দুর্নীতি একটা বড় কারণ, যার জন্য বাংলায় সিপিএম এবং টিএমসি পুরোপুরি ধসে পড়েছে। এবং দুর্নীতি বিজেপির একটা বিশাল বড় এজেন্ডা ছিল নির্বাচনের আগে, যে দুর্নীতিকে বন্ধ করতে হবে, বাংলায় দুর্নীতির জন্যই বাংলা রসাতলে আছে। কিন্তু বিজেপি পাওয়ারে আসার 90 দিনের মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বিজেপির কিছু লোকজন, নিচু স্তরেরই হোক মাঝারি স্তরের লোক হোক, তোলাবাজি করা শুরু করে দিয়েছে। এটার ব্যাপারে দেখুন, তৃণমূল স্তরে যারা বিজেপি করছেন তারা তো মঙ্গল গ্রহ থেকে আসেনি, তাতে দেশেরই মানুষ। এবং তাদের যে রুট খুঁজতে চান তারা কিন্তু কেউ, আমি দায়িত্ব নিয়ে বলা যেতে পারে 2015 আগে বিজেপি করতে বলতে মনে হয় না। নিচু তলার থেকে তাদের কথা বলছি। এখানে রাহুল সিনহা কজনকে পাবেন আপনি? যদি দেখেন আজকে বিজেপি যাদেরকে আপনি সামনে দেখেন, শ্রমিক ভট্টাচার্য ছাড়া আর রাহুল সিনহা ছাড়া কাদেরকে আপনি চিনতেন বিজেপির সেই জামানায়? যখন 6 নম্বর মুরলীধর সেন রোডে অফিস ছিল, তো স্কুটার চালাচ্ছেন তপন শিকদার, পেছনের সিটে বসে আছেন শ্রমিক ভট্টাচার্য। এই দৃশ্য আমি দেখেছি। প্রেস রিলিজ নিয়ে আসতেন। রাহুল সিনহা বসে থাকতেন ওই অফিসে। অসীম ব্যানার্জি, তিনি ছিলেন হাওড়ার নেতা, একা অফিসে বসে থাকতেন। বিমল বাবু অফিস সেক্রেটারি, অফিসের বাইরে বসে থাকতেন একা। এই বিজেপিকে আপনারা কতটুকু চেনেন? আজকে দেখি বিজেপিকে দেখছেন, অনেকেই তো অন্য দল থেকে আসা। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপি যারা আজকে কাজ করছে তাদের তো অনেকেই তো অন্য দল থেকে, শঙ্কর ঘোষ সিপিএম থেকে আসে। ফলে আপনাকে তো মানতে হবে। এখন এরা এই দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছেন, আদর্শের সঙ্গে নীতির সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন, পাল্টে ফেলেছেন। ফলে আপনার এখন ওদেরকে বিজেপি বলে ভাবতে অসুবিধা নেই। কিন্তু এই নিচের স্তরে যাদের কথা আপনি বলছেন, তারা তো 2021-এর আগেও তৃণমূলে ছিল, 2011-এর আগেও সিপিএম এর বা আরএসপি বা ফরওয়ার্ড ব্লকের ছিল। তারা রাতারাতি চেঞ্জ হবেন কেন? তারা তো চেঞ্জ হয়েছে নিজেদের ওই ব্যবসাটাকে বজায় রাখার জন্য। অটো স্ট্যান্ডে ঝান্ডা চেঞ্জ হলেই তোলাবাজি বন্ধ হয়ে যাবে, নেতাদের কথাতে এটা হয় না। তো নেতারাও জানেন যে আমি যেটা বলছি সেটা আমার মুখ রক্ষা করার জন্য, ইমেজ বজায় রাখার জন্য, মানুষের কাছে বার্তা দেওয়ার জন্য। এতে যদি 15 জনের মধ্যে 10 জন শুধরে যায়, বিশাল পাওনা। আর যদি নেতাটা একটু ডাকাবুকো হন, নিজে পার্সোনালি গিয়ে ওখানে গিয়ে হস্তক্ষেপ করতে পারেন, তার অবস্থাটা বদলে যায়। তার প্রমাণ বিধাননগর যিনি এমএলএ, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়, তিনি এইরকম ভাবে এমন কয়েকটা অটো ইউনিয়নকে সায়স্তা করেছেন যে অটো ইউনিয়নের লোকেরা চা দেয় না এখন আর। তার নিজেদের মধ্যে স্বনির্ভর গোষ্ঠী করেছে, তার নিজেদের অটো সারাতে, নিজেদের চিকিৎসার জন্য, নিজেদের প্রয়োজনে ধার নিতে জন্য ফান্ড করেছে। ফলে উদাহরণ তো আছে, ভালো উদাহরণ আছে, খারাপ উদাহরণ আছে। এখন হয় কিনা তোমার আমাদের যেটা হয় হিউম্যান সাইকোলজি, আমরা খারাপটা বেশি করে আগে দেখতে পাই, ভালোটা দেখতে পাই। আমি যে আমাকে শারদ মুখোপাধ্যায় উদাহরণটা দিলাম, কোন পশ্চিমে কোথায় সেরকম কোঅপারেটিভ স্বনির্ভর গোষ্ঠী অটোওয়ালাদের মধ্যে, অটো চালকদের মধ্যে? এটা হবে না কেন? এবার এই জায়গায় তুলুন না যে এটা কেন বিধাননগর মডেল কেন সব অটো স্ট্যান্ডে হবে না? দেখবেন যারা এই তোলাবাজিটা করতো তারাও পাল্টে যাচ্ছে, মানে দাদা পাল্টাতে বাধ্য হচ্ছে বা পালাতে বাধ্য হচ্ছে। অর্থাৎ লকেট চ্যাটার্জির ভাই জোর করে কামারহাটি মিউনিসিপাল নিয়ে নেয় টিএমসি উইথাউট কোনো নির্বাচন ছাড়া। শ্রমিক ভট্টাচার্য অফিসিয়ালি এর ব্যাপারে কথা বলে, কিন্তু না, করতে পারেনি না। 2 ঘন্টার মধ্যে রিপোর্ট চেয়েছিলেন, 2 ঘন্টা আগে রিপোর্ট পৌঁছে গেছে, সেটা তো চলেই গেছে। ভদ্রলোক তো এখন প্রায় রাস্তাঘাটে কেটে বেড়ানোর মতো অবস্থায় আছেন। সেসব বলে তো লাভ নেই। আসলে হয় কি জানতো, এই যে আমি আবারও বলছি, আচ্ছা আপনি কি মনে করেন মমতা ব্যানার্জির ভাইরা যে তোলাবাজি করতো দিদির নাম করে,
তার সবটা মমতা ব্যানার্জি জানতেন, নাকি মমতা ব্যানার্জি জানিয়ে করা হতো, নাকি মমতা ব্যানার্জি সেখানে ভাগ পেতেন? মুশকিলটা হচ্ছে এটা আমাদের সমাজের একটা বিশাল জায়গা পচে আছে, গ্যাংগ্রিন হয়ে গেছে। আপনি কত অপারেশন করবেন? নতুন করে তো গাছ বেরোচ্ছে না। সমস্যা তো ওইখানটা। আমার দাদা বা দিদি বা জ্যাঠা বা জেঠু নেতা, অথবা আমিও নেতা। এ তো আপনি এতদিন হিন্দি সিনেমা দেখতেন, আমাদের বাংলা সিনেমাতে দেখা গেছে। কিন্তু অবস্থার যে বদল আছে তার প্রমাণ ছিল একসময় বামপন্থীরা। কোনো বামপন্থীকে আপনি মানে অনেক বামপন্থী এমএলএ আছেন যারা আজও খেতে পান। এমএলএ বলছি, 3 বার এমএলএ, 5 বার এমএলএ। বিশ্বাস করুন, দেখলে আপনার দিন মজুর বলে মনে হবে। মানুষ তাদের সম্মান করে। তাই সম্পর্কে একটা খারাপ কথা বলার ক্ষমতা রাখে না। যে কারণে বামপন্থীরা 0 হলে 1 হলেও মানুষের মনের মধ্যে রয়ে গেছে। ফলে ওই আমার দাদা অমুক, আমি তার নাম ভাঙিয়ে করতে পারি। আর স্বাভাবিক, ধরুন আজকে রাস্তায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ভাই যায়, বুম্বাদার ভাই বলে তো সে অনেক কিছু করে ফেলতে পারে। ঠিক তেমনি অমুক নেতার ভাই, অমুক এমএলএ এর ভাই, এমপির ভাই, সে করে ফেলতেই পারে। কিন্তু তারাও ওই ভাবেন যে আমরা ওর বলে বলি। আর আপনি কি মনে করেন যে লক্ষাচার্য বসে তুই গিয়ে কামারটা দখল করে নে? বলা সম্ভব? বাস্তবে কি বলা সম্ভব যে যা তুই গিয়ে কামার দখল কর? ফলে এইগুলো হচ্ছে কি অতি উৎসাহী জনের এটা করে। পঞ্চায়েতে বিভিন্ন জায়গায় পঞ্চায়েতে বিজেপি টেক ওভার করে দিচ্ছে, কারণ ওখান থেকে টিএমসি পালিয়ে যাচ্ছে বা টিএমসি ভেকেট করে দিচ্ছে। আর একটা একটা টিএমসি কন্ট্রোলড, মেজরিটি অফ টিএমসি কন্ট্রোলড মিউনিসিপ্যালিটিস, কাউন্সিলর্স, অফিস বেয়ারার্স নয় রিজাইন করছে অথবা তারা পলাতক। এই জায়গায় দাঁড়িয়ে সরকার তাড়াহুড়ো করে নির্বাচন কেন করছে? দেখুন, এটা তো সরকারের ব্যাপার। সরকার কি করছে না করছে বলার এখতিয়ার আমার নেই, আমি জানিও না। কিন্তু আমি আপনার তথ্যের জন্য জানাতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যে প্রায় 150টা মিউনিসিপ্যালিটি মেয়াদ শেষ হয়ে গেছে। মানে সেগুলো টার্মই শেষ হয়ে গেছিল। এবং নিয়ম অনুযায়ী সেখানে এক্সিকিউটিভ অফিসার, একজন বিসিএস বা আইএস র্যাঙ্কের কোন অফিসারকে সেখানে বসানো উচিত ছিল পরিচালনা করার জন্য। সেটাও করা হয়নি। মানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ আপনি খাচ্ছিলেন, সেটা তো কেউ বলছে না। ফলে এগুলো ছিলই না, গায়ের জোরে রেখে দেওয়া হয়েছিল। কলকাতা পুরসভার মেয়াদই তো ডিসেম্বর মাসের মধ্যে শেষ, নভেম্বর মাসের মধ্যে শেষ হয়ে যাবে। বাকিটা ক্ষেত্রে এরা মনে করেছে যে ওখানে বিজেপি এসছে, আমরা তৃণমূল, আমরা চালাতে পারবো না, হয় তার চেয়ে মান সম্মানে চলে যাওয়াটা ভালো। ভাট পায়, লোকে মাইনে পেত না। রোজ আপনার চুচড়োতে মিউনিসিপ্যালিটিতে রোজ গ্রুপ ডি স্টাফরা মাইনের জন্য ধর্নায় বসছিল। এই অসিত বন্দ্যোপাধ্যায় তৃণমূলের যে এমএলএ ছিলেন এক সময়, তাকে রোজ ঘেরাও করা হতো মাইনের জন্য। কিন্তু আউট অফ টার্ন চলছিল, মেয়াদ উত্তীর্ণ। সেগুলো লিগালাইজ গভর্নমেন্ট করতে চাইছে না, হয়তো বা করতে চাইছে, কিন্তু এর মধ্যে অনেকটা কোথায় আমাদের ভোট তো হয়নি, মিউনিসিপ্যালিটি ভোট করা হয়নি, আটকে রাখা হয়েছিল। আসলে কি ভাই, আমরা অনেক কিছু জানি, অর্ধেক অর্ধেক করে বা কম জানি, সেখান থেকে আমরা অনেক সহজে খুব ইনফারেন্স ড্র করে ফেলি, সেটা আসলে সঠিক। মুশকিলটা হচ্ছে মদন মিত্র খুবই রঙিন একজন চরিত্র। ইডির তলব পাওয়ার সঙ্গে সঙ্গে তড়িঘড়ি ঋতব্রত শিবিরে গিয়ে দাঁড়ালেন। আমার প্রশ্ন হচ্ছে, ওনার স্ত্রী এবং ছেলের এগেনস্টেও ইডি তলব করেছে, ওটার কি প্রোগ্রেস? ওখানে কি হচ্ছে? ওরা কি তলব করেছে, গেছে, নাকি ওদের তলবটাও উঠিয়ে নেওয়া হয়েছে কারণ মদন মিত্র ঋতব্রত শিবিরে আছে? না, মধুমিতা ওনার যাওয়ার কথা আছে বলতে আগামীকাল মঙ্গলবার, আজকে যাওয়ার কথা ছিল না। ফলে আমি আপনাকে এই প্রসঙ্গে উত্তরটা দিতে পারবো না। গেছেন কিনা বা যাবেন কিনা তো এখন ডিসিশন হয়নি, মঙ্গলবার এখন আসেনি, মঙ্গলবার আগামীকাল আসবে। আর মধুমিত্র গেছেন, মধুমিত্র কেন গেছেন সে তো মমতা ব্যানার্জি স্পষ্ট করে বলেছেন, সে লাগেজ ফাগেজ কথা বলেছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়। মধুমিত্রকে মমতা বন্দ্যোপাধ্যায় চাইতে বেশি আর কে চেনে বলুন আপনি? সেই কবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মদন মিত্র আছেন, সে
1993 সালে 21শে জুলাইয়ের প্রথম সারির আন্দোলনে তো মমতা মিত্রই ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। উনি থেকে বলে দিয়েছেন। আর কিছু বলা বোধহয় অতিরিক্ত হয়ে যাবে। পার্থদা, মমতা ব্যানার্জি দুদিন আগে বলেছেন যে উনি এবং অভিষেক ব্যানার্জি যদি বিজেপির সাথে সেটিং করে নিত হারার পরে, তাহলে তৃণমূল কংগ্রেসকে বাঁচিয়ে নিতে পারতো, কিন্তু ওনারা সেটা করেননি। ওনারা লড়াই করার পথটা বেছে নিয়েছে। এই স্টেটমেন্টের মধ্যে আপনার কি মনে হয় কতটা সত্যতা রয়েছে? একেবারেই বিশ্বাসযোগ্য নয়, কেউ বিশ্বাস করছেন না। কারণ একটা হিরো লোককে নেবে কেন? আর মমতা বন্দ্যোপাধ্যায় তো বিজেপির সঙ্গে ছিলেন এক সময়। নতুন করে বলা, এই কথা বলা মানেটা কি? এটা উনি ফেস সেভিং এর জন্য বলছেন, উনি মনে করছেন যে ওনার এইসব কথাগুলো লোকে বিশ্বাস করবে, কিন্তু ওনার ক্রেডেনশিয়াল যে সেই জায়গাতে নেই, সেটা বোধহয় এইটুকু বোধহয় উনি এখন বুঝতে পারছেন না। ও পারলেন সেই জাতীয় ভুলভাল স্টেটমেন্ট উনি করতেন না, কারণ অন্তত এই কথাগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীর মুখে মানায়। কারণ হেরে যাওয়ার পর সেটিং করতে কে চাইবে? কেন চাইবে? কারণ বিজেপি খাইছে নাম্বার আছে বিধানসভাতে, তাদের কাউকে তো দরকারই নেই। সেদিকে প্রশ্নটা আসছে কোত্থেকে?